গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। কেপিএসআই বা ডব্লিউপিএসআই যারা আগামী দিনে পরীক্ষা দিতে চলেছ, এর আগে জিকে নিয়ে তোমাদেরকে বলেছিলাম, বিশেষ করে মেন্সের পেপার নিয়ে। তো আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে 2020 সাল পর্যন্ত যে জিকে এসেছিল সেখানে হয়তো 2.5 নম্বর করে চারটে ছিল 10 নম্বরের, বা কোনো কোশ্চেন ছিল 5+5, বা হতে পারে হয়তো 3+4+3, বা 2+4+4, এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কোশ্চেনগুলো ছিল। 2022 সাল থেকে এসওআই পরীক্ষা, মানে তিনটে যে ডেসক্রিপটিভ পরীক্ষা হয়েছে, এসওআই এবং লাস্ট কেপিএসআই এবং হচ্ছে লাস্ট ডব্লিউবিপিএসআই, এই সমস্ত পরীক্ষাগুলোতে কি করা হয়েছিল যে ওয়ান লাইনার কোশ্চেন, অর্থাৎ একটা শব্দেই উত্তর, যেখানে একটা শব্দ লেখার জন্যই 2 নম্বর করে ছিল। এবার এটা আশঙ্কা করা হচ্ছে বা একটা অনুমান করা হচ্ছে যে হয়তো এই প্যাটার্নটা চেঞ্জ হতে পারে, কারণ এমনিতেও পুলিশ বোর্ড কি করে যে প্রতি বছর বছর বা 2 বছর অন্তর অন্তর একটু মডিফিকেশন করে। সেটা শুধু জিকের ক্ষেত্রে নয়, যেমন ইংরেজির ক্ষেত্রে হয়েছে যে গ্রামার পার্টে আগে 10 থাকতো, এখন 20 দিচ্ছে। তারপরে আগে বাংলায় যেমন দুটো রিপোর্ট রাইটিং লিখতে হতো, এখন যেমন একটা রিপোর্ট রাইটিং লিখতে হচ্ছে। এরকম বেশ কিছু মডিফিকেশন হতে থাকে। তো এই ব্যাপারটা মনে হচ্ছে যে হতে পারে যে আবার ডেসক্রিপটিভ আকারে বা শর্ট নোটস আকারে, কারণ এটা কিছুটা আহ, দুর্নীতি বা গণটোকাটুকি যে ব্যাপারটা হয় হলে, মানে এক্সাম হলে হয়েছে এর আগে। তো সেই জিনিসটা হয়তো প্রতিরোধ করার জন্য হতে পারে, বা দিন দিন একটা কাট অফ বেড়ে যাচ্ছে, তো প্রশ্নের যে স্ট্যান্ডার্ডিটি এক্সামের সেটা করার জন্য হতে পারে। তো আমাদের সব রকম প্রস্তুতি রাখতে হবে, এটাই হচ্ছে কথা। এবার দেখো যে আমি কোনো এখানে জিনিস সাজেশন হয় না, যে কমন বা সাজেশন বলে কিছু হয় না কম্পিটিটিভ লাইনে। তাই যে কোনো বিষয় যে কোনো পার্ট থেকে কোশ্চেন হতে পারে। মিসলেনিয়াসে যেমন স্ট্যাটিক বা কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনকে বেশি করে জোর দেওয়া হতে পারে হয়, তো চিরাচরিত বা ট্র্যাডিশনাল সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে প্রিলিমসে নলেজ নেওয়া হচ্ছে। তো দেখা গেল যে হয়তো অন্যান্য সাবজেক্ট স্ট্যাটিক বা কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোর উপর বেশি করে ফোকাস করা হলো, হতেই পারে। বা চিরাচরিত সাবজেক্ট বা ইতিহাস ভূগোল যেরকম আছে সেই সমস্ত জিনিস থেকে হতে পারে। টিকা বা শর্ট নোটস কেমন মার্কসের কি থাকবে সেটা বোর্ডের উপরে নির্ভর করছে, কারণ এটা কখনোই বোর্ড বলে দেবে না যে এই বছর এই নাম্বারের পরীক্ষা হবে। যেমন মিসলেনিয়াসেও কোনোদিন বলে দেয় না, কিন্তু ওটা আমরা দেখে আসছি প্রতি বছর একই ধাঁচেরই হয়, যে 20 নম্বরের একটা কম্পালসারি থাকে, 15 নম্বর করে দুটো থাকে, এবং বাকি যে 50 নম্বরের জিকে সেটা শর্ট কোশ্চেন থাকে। কিন্তু পুলিশ বোর্ডের ক্ষেত্রে আমরা সেরকম দেখেছিলাম, আগে একটা প্যাটার্ন হতো, তারপরে মাঝে একটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আমরা 2 নম্বরের বা 2.5 নম্বরের টিকা আকারে দিলে কেমন ভাবে কি লিখবো সেই সমস্ত প্র্যাকটিস করতে হবে। নোটস একটাই, অর্থাৎ ডেসক্রিপটিভ ওয়েতে আমাকে পড়তে হবে, ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে হবে, এবং কত নম্বরে কি দিলে পরে কতটুকু কেমন ভাবে কি লিখতে হবে সেই রকম জিনিস প্র্যাকটিস করতে হবে, তাহলে আস্তে আস্তে কি হবে, ঠিক হয়ে যাবে। তো কেপিএসআই অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে 10 তারিখ থেকে। যারা জয়েন করতে চাইছো 7797942747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ, এবং সেই সঙ্গে ডব্লিউপিএসআই এর জন্য প্রিলিমস মেন্স কম্বাইন চলছে। ঠিক আছে, সেই ব্যাচে যারা জয়েন করতে চাও সেই ব্যাচে তোমরা চাইলে জয়েন হতে পারো। এবার দেখো যে পরিবেশ বিদ্যা থেকে আমি বেশ কিছু কোশ্চেন তোমাদেরকে প্রথমে ডেমো দেখাচ্ছি, যে হয়তো এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। পরিবেশ বিদ্যা এমনই একটা সাবজেক্ট যেটা যে কোনো পরীক্ষায়, মানে ইউপিএসসি লেভেল পর্যন্ত পরিবেশ বিদ্যা থেকে প্রশ্ন আসে, এবং পরিবেশ বিদ্যা ভীষণ জানা জরুরি একটা সচেতন নাগরিক হিসেবে। তাই প্রত্যেকটা পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং বলে মেডিকেল বলে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা কি হচ্ছে, কম্পালসারি সাবজেক্ট। তাই পরিবেশ বিদ্যা থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, এটা ধরে রাখো, গ্যারেন্টি আসবে। সেটা প্রিলিমসেও আসে, মেন্সেও একটা বড় প্রশ্ন চলে আসার সম্ভাবনা কি। এর আগেও এসেছে, যেমন বন ধ্বংস নিয়ে একটা কোশ্চেন ছিল 10 নম্বরের, এর আগে পরিবেশ নিয়ে। তো ধরো যদি এইরকম প্রশ্ন দেয়, টিকা লিখুন, 2.5 নম্বর করে চারটে পয়েন্ট দেওয়া আছে, 10 নম্বর, যেখানে দেওয়া আছে বসুন্ধরা সম্মেলন, বি দেওয়া আছে মন্ট্রিল প্রোটোকল ও কিয়োটো প্রোটোকল। হতে পারে যে কোনো একটাই দিল, আমি এখানে দুটো দিয়েছি। সি হচ্ছে অ্যালগাল ব্লুম ও ইউট্রোফিকেশন, ডি হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ, ও হচ্ছে ফ্লুরোসিস। তো দেখো যে কতটুকু কিরকম কি লেখা উচিত, যে বসুন্ধরা সম্মেলন, অর্থাৎ বসুন্ধরা সম্মেলনটা কবে কোথায় আয়োজন করা হয়েছিল, কি পারপাস কি উদ্দেশ্যে, সেইটুকু লিখলেই হবে। যে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে পরিবেশ সংক্রান্ত 21টি কর্মসূচি গৃহীত হয়, যা এজেন্ডা 21 নামে পরিচিত। এই সম্মেলনে, এটি একটি আন্তর্জাতিক সম্মেলন বলে দিতে পারো, যে এটি জলবায়ুর পরিবর্তন, এই সম্মেলনে জলবায়ুর পরিবর্তন, জৈব বৈচিত্র্য হ্রাস এবং মরুকরণের মতো গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যাগুলির উপর আলোকপাত করা হয়েছে।
অর্থাৎ 1972 সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন হয়েছিল। এরপরে 1992 সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল, যেখানে পরিবেশ সংক্রান্ত যে ব্যাপার, যে একটা আশঙ্কা, সে জ্বালানি বলো বা গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং বা জৈব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা ভালোভাবে পরিলক্ষিত হয় 1990-এর দশক বা তখন থেকে। তো সেই কারণের জন্য এই সম্মেলনটা আয়োজন করা হয়েছিল। নেক্সট যে মন্ট্রিল প্রোটোকল ও কিয়োটো প্রোটোকল, কি যে 1987 সালে কানাডার মন্ট্রিল শহরে আয়োজিত মন্ট্রিল প্রোটোকলের মূল উদ্দেশ্য ছিল ক্লোরোফ্লুরোকার্বনের নির্গমন হ্রাস করে ওজোন স্তর ধ্বংস মোকাবিলা করতে আন্তর্জাতিক চুক্তি চুক্তি স্বাক্ষরিত করে ঐক্যবদ্ধ হওয়া। অর্থাৎ মন্ট্রিল প্রোটোকল কানাডার মন্ট্রিল শহরে হয়েছিল, সেই জন্য সেই শহরের নাম অনুযায়ী মন্ট্রিল প্রোটোকল 1987 সালে। এখানে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা যে ওজোন স্তর যেটা ধ্বংস হচ্ছে, অর্থাৎ আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন স্তর আছে, ওজোন লেয়ার আছে, সেটা ফুটো হয়ে যাচ্ছে। সেই কারণের জন্য কি হচ্ছে যে আমাদের ইউভি আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি যেটা, সেটা সরাসরি পৃথিবীতে মানুষের উপরে পড়ছে বা সমুদ্রের উপরে পড়ছে। তার ফলে বিভিন্ন উদ্ভিজ্জ ও সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী মারা যাচ্ছে বা মানুষের ত্বকের ক্যান্সার ঘটছে। তো সেই ওজোন স্তর ধ্বংস মোকাবিলা করার জন্য এই চুক্তিটা হয়েছিল। আর 1997 সালে জাপানের কিয়োটো শহরে আয়োজিত কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য ছিল গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস করে গ্রিন হাউস এফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ করা। এবং 1997 সালে জাপানের কিয়োটো শহরে কিয়োটো প্রোটোকল হয়েছিল। এখানে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে বিশেষ করে কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস গ্যাস, যেটা প্রধান গ্রিন হাউস গ্যাস, এই কার্বন ডাই অক্সাইডের নির্গমন হ্রাস করা 50% অন্তত। সি কোশ্চেনে কি দিয়েছি যে সেটা হচ্ছে ইউট্রোফিকেশন ও অ্যালগাল বুম দিয়েছিলাম। তো ইউট্রোফিকেশন হচ্ছে অ্যালগাল বুম। কি যে জলে ডিটারজেন্ট ইউরিয়ার অতি ব্যবহারের ফলে শৈবাল ও কচুরিপানা অতি বৃদ্ধি পায়, একে কি বলা হয়? অ্যালগাল বুম বলা হয়। অর্থাৎ পুকুরে বা নদীতে যদি বেশি পরিমাণে ডিটারজেন্ট বা ইউরিয়া এই সমস্ত জিনিস ব্যবহার করা হয়, বিশেষ করে পুকুরে, তাহলে কি হচ্ছে যে এখানে শৈবাল ও কচুরিপানা এগুলো তাড়াতাড়ি কি হয়? বৃদ্ধি পেয়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়ায় জলজ প্রাণী মারা যায়, ডোবা বা পুকুর ভরাট হয়ে যায়, একে ইউট্রোফিকেশন বলা হয়। পরের কোশ্চেন কি দিয়েছিলাম? ব্ল্যাকফুট ডিজিজ ও হচ্ছে ফ্লুরোসিস। প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের সর্বাধিক মাত্রা 0.05 মিলিগ্রাম। এর থেকে বেশি মাত্রার আর্সেনিকযুক্ত জল পান করলে হাত ও পায়ের তলা কালো গলে ছোপ ছোপ হয়ে যায়, একে ব্ল্যাকফুট ডিজিজ বলা হয়। পানীয় জলে ফ্লুরাইডের সর্বাধিক মাত্রা প্রতি লিটার জলে 1.5 মিলিগ্রাম। এর থেকে বেশি মাত্রার ফ্লুরাইড যুক্ত জল পান করলে দাঁতের মাড়ি ও হাড় ক্ষয়ে যায়, একে ফ্লুরোসিস রোগ বলা হয় বা নকনি সিনড্রোম বলা হয় বা নকনি সিনড্রোম। এবার একটা জিনিস দেখো, আমি বললাম হয়তো পরীক্ষার সময় এরকম ভাবে উত্তর লিখলে, মানে মুখস্থ করলে, নোটস গুলো তৈরি করলে, এবার তোমার এলো না, কথাতেই বলছি, যেরকম 2 নম্বরের হচ্ছে সেরকমই হয়তো দিল, ডিসিশন চেঞ্জ হলো, হয়তো ইন্টারনাল ব্যাপারে সমস্ত জিনিসগুলো তো হলো। তাহলে সেই ক্ষেত্রে আমার এরকম ভাবে পড়লে অসুবিধাটা কোথায়? অসুবিধা তো নেই। তোমাকে এইভাবে দিল না, তাহলে এটা দিতে পারে যে বসুন্ধরা সম্মেলন কত সালে কোথায় আয়োজন করা হয়েছিল, 2 নম্বর দিল। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে আয়োজন করা হয়েছিল, 2 নম্বর পেয়ে গেলে। তা বলতে পারে কোন সম্মেলন এজেন্ডা 21 নামে পরিচিত ছিল? বসুন্ধরা সম্মেলন। অর্থাৎ ডেসক্রিপটিভ বইয়েতে যদি পড়ো তাহলে হচ্ছে তোমার ডেসক্রিপটিভও হবে, 2.5 নম্বরের হবে, 5 নম্বরের হবে, 2 নম্বরেরও হবে, যেমন করেই দেয় দিক না কেন হবে। অর্থাৎ সেই জন্য আমাদের ডেসক্রিপটিভ ওয়েতে পড়া দরকার। নেক্সট একটা কোশ্চেন দেখাচ্ছি যে গ্রিন হাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিং কি, এর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করুন। অম্লবৃষ্টি কি, এর দুটি ক্ষতিকর প্রভাব লিখুন। তাহলে কি হচ্ছে যে শীত প্রধান দেশে, এটা একটু ডিটেলসে লিখেছি, যদি পরীক্ষায় 2 নম্বর বা 2.5 নম্বর দেয় এতটা লিখতে হবে না, শুধু এইটুকু বলতে হবে যে জীবাশ্ম জ্বালানি বা কলকারখানা থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদির কারণে যেটা কি ইনফ্রারেড রে বা হচ্ছে অবলোহিত রশ্মি, কি হয় যে যতটা প্রতিফলিত হয় ফিরে যেতে পারে না, ফলে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। এইটুকু বলতে হবে, এটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। কিন্তু মেনলি গ্রিন হাউস এফেক্ট কথাটা কোথা থেকে এলো সেই ইতিহাসটা যদি দিই তাহলে কি বলবো, যে শীত প্রধান দেশে গরম রাখতে উদ্ভিদকে কাঁচের ঘরে রাখা হয়। কারণ শীত প্রধান দেশে যেখানে সূর্যের আলো সেরকম পাওয়া যায় না, সেই জায়গাতে গরম রাখার জন্য উদ্ভিদকে কাঁচের ঘরের মধ্যে রাখা হয়। কেন? কারণ ক্ষুদ্র তরঙ্গের রশ্মিগুলো কাঁচ ভেদ করে তো ভিতরে ঢুকে যায়, কিন্তু বাইরে বেরোতে পারে না, ফলে ঘর গরম থাকে, একে গ্রিন হাউস বলা হয়। ফলে আচ্ছা, কলকারখানা, যানবাহন, জীবাশ্ম জ্বালানির দহন ইত্যাদির কারণে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন ইত্যাদির পরিমাণ বায়ুমণ্ডলে বৃদ্ধি পাওয়ায় সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের অবলোহিত রশ্মি প্রতিফলিত হতে বাধা পায়, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, একে গ্রিন হাউস এফেক্ট বলে।
এবং এর কারণে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একে গ্লোবাল ওয়ার্মিং বা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। তাহলে বোঝা গেল, যদি আমাকে আরো শর্ট 2 নম্বর বা 2.5 নম্বর দিয়ে আরো ছোট করে লিখতে পারো, কিন্তু একটু ডিটেলসে লিখেছি। এই যেমন এই নোটসটা 5 নম্বর হলেও লেখা যাবে, অসুবিধা নেই। আবার এমন করতে পারে, আগে যেমন একটা ওয়ার্ড লিমিট বেঁধে দেওয়া হতো যে হয়তো 150টা শব্দের মধ্যে লিখতে হবে, বা নির্দিষ্ট একটা পেজ দিয়ে দেওয়া হতো যে A4 পেপারে 2টো পেজের মধ্যে তোমাকে 10 নম্বরের উত্তর লিখতে হবে, সেরকম ধরনের করলে পরে সেরকমও করতে পারে। অর্থাৎ বেশি লিখলেই বেশি নাম্বার পাবে তা নয়, তোমাকে মেন জিনিসটা লিখতে হবে, টু দা পয়েন্ট আনসার লিখতে হবে, আসল তথ্যটুকু শুধু। তারপরে ক্ষতিকর প্রভাব বলে একটা কোশ্চেন দিয়ে পয়েন্ট দিয়েছিলাম, যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকর প্রভাব। তো কি হবে, যে ক্ষতিকর প্রভাব, মেরু অঞ্চলের বরফ গলে যাবে, তারপরে হচ্ছে কি সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে, সমুদ্রের জলতল বৃদ্ধি পেলে বন্যা দেখা দেবে। 2 নম্বরে যে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল জৈব বৈচিত্র্য বিঘ্নিত হবে, বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল জৈব বৈচিত্র্য বিঘ্নিত হবে, জলবায়ুর পরিবর্তন দেখা যাবে, একদিকে বন্যা অন্যদিকে খরা হবে। তাহলে এইভাবে তোমাকে নোটগুলো তৈরি করে নিতে হবে। এর পরের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে অম্লবৃষ্টি কি এবং এর ক্ষতিকর প্রভাব। ঠিক আছে, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা নোট তৈরি করে নিতে পারো নিজেরা, মানে যারা নিজেরা বাড়িতে সেলফ স্টাডি করছো তোমরা অবশ্যই তৈরি করে নিতে পারো। আর যারা পরীক্ষা প্রস্তুতি জয়েন হতে চাইছো, 7797427427 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও। কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ চলছে, সেই সঙ্গে হচ্ছে ডব্লিউপিএসআই এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্যও আলাদা করে প্রিলিমস মেন্স চলছে। এবার অনেকে যেমন বলছে দাদা শুধু আমার মেন্স দরকার, তাদের উদ্দেশ্যে বলি প্রিলি মেন্স কম্বাইন ভাবে নাও। কারণ কি সেটা ক্লাসে জয়েন করলেই বুঝতে পেরে যাবে। অর্থাৎ যে চ্যাপ্টার যে জিনিস প্রিলিতে আসছে সেই জিনিস তো মেন্সেও আসবে, শুধু পার্থক্য হবে তোমার আনসার লেখার পদ্ধতি। অর্থাৎ একই চ্যাপ্টার রিজনিং এর যেমন প্রিলিমসে কোশ্চেন এসেছে, মেন্সে ব্লাড রিলেশন, যদি দেখো ব্লাড রিলেশন থেকে প্রিলিমসে কোশ্চেন আসে, মেন্সেও আসে। শুধু তোমাকে মেন্সে যখন হবে তখন উত্তরটাকে একটু এক্সপ্লেনেশনটা দিতে হবে, এটাই পার্থক্য। তো এই কারণের জন্য হচ্ছে ওইটা যতক্ষণ না পর্যন্ত আমার প্রিলিমস পরীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দুটো কম্বাইন ভাবেই পড়াবো। তার কারণ কিছু কিছু চ্যাপ্টার যেমন ত্রিকোণমিতি জ্যামিতি থেকে কোনোদিন মেন্সে কোশ্চেন আসবে না, কিন্তু ওইগুলো থেকে যেমন প্রিলিমসে আসতে পারে বলে অ্যাডভান্স ম্যাথগুলো বড় করিয়ে দিই। তো এরকম কিছু কিছু ব্যাপার থাকে, সেই এক্সট্রা ক্লাসগুলো যদি তোমার মনে হয় যেন দেওয়া দরকার নেই তাহলে স্কিপ করবে, কিন্তু মেনলি মেন্স বেসডই ক্লাস ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে। আর কেপিএসআই এর তো এখন প্রিলিমস পরীক্ষা হয়ে গেছে, কেপিএসআই এর ওই সমস্ত কিছু ব্যাপার নেই, যতটুকু যা হবে সবই হচ্ছে একদমই তোমার ডেসক্রিপটিভ বা হচ্ছে মেন্স। দুটো আলাদা আলাদা ব্যাচ, কিন্তু কেপিএসআই মেন স্পেশাল আলাদা ব্যাচ, ডব্লিউপিএসআই মেন স্পেশাল বা এই ডব্লিউপিএসআই প্রিলিমেন আলাদা ব্যাচ। আর একটা ডেমো কোশ্চেন দেখেছি যে জৈব বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য দুটি গুরুত্ব, এর হ্রাসের দুটি কারণ লিখুন। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝায়, ক্রায় সংরক্ষণ কি। তোমাদের 3টে ডেমো 10 নম্বর করে কোশ্চেন দেখালাম, বেশ কিছু উত্তরও আমি করিয়ে দিলাম। বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলো যারা সেলফ স্টাডি করতে চাইছো নিজেরা বাড়িতে তৈরি করে নিতে পারো এইভাবে। যারা পরীক্ষা প্রস্তুতি জয়েন হতে চাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও।